আচ্ছা। আম, আমাদের কারো কারো বাসার বেশি ভয়েস শোনা যাচ্ছে, যেটা একটু বন্ধ করতে হবে। আচ্ছা, শুরু করি। এটা হলো লেকচার 2। আমরা লেকচার 1 করেছিলাম যার যার ক্লাসে। আমাদের এই ছুটির মেকআপ হিসেবে লেকচার 2টা অনলাইনে করছি। আম, আমরা লেকচার 1-এ এই কোর্সে C213 বেসিক্স কিছু সিলেবাস সিলেবাস এবং আমাদের একাডেমিক ক্যালেন্ডার, সেগুলো নিয়ে কিছু কথা বলেছিলাম। এবং টর্শন কি, আমি বলছিলাম যে আমি তো পড়াবো টর্শন আপাতত মিডের আগে। টর্শন জিনিসটা কি সেটা নিয়ে কিছু কথা বলেছিলাম। তো আজকে আমরা দেখবো টর্শনাল স্ট্রেস অ্যান্ড রোটেশন ফর সার্কুলার অ্যান্ড টিউবুলার সেকশন। টর্শনাল স্ট্রেস মানে টর্শন তো একটা যে একটা মোমেন্ট, যেটা আমি তোমাদের বলেছিলাম কাছে। টর্শন ইজ এ মোমেন্ট। শিয়ার সেন্টার থেকে যদি দূরে থাকে ফোর্স, সেই দূরত্বকে ফোর্স দিয়ে গুণ করলেই টর্শনাল মোমেন্টটা পাওয়া যায়। এখন টর্শনাল স্ট্রেসটা কিরকম ভাবে ক্যালকুলেট করা যাবে, এবং এই টর্শনের জন্য যে আমাদের এই মেম্বারটা রোটেট করে যায়, সেই রোটেশন কত হবে, সেটা আমরা বের করতে চাবো। মেইনলি আমার এই টর্শনের যে টপিকটা, তার মেইন অবজেক্টিভ হচ্ছে এটাই, যে কত স্ট্রেস হচ্ছে এবং কত রোটেট করছে। আম, আমরা আজকে সার্কুলার অ্যান্ড টিউবুলার সেকশন নিয়ে কথা বলবো। সার্কুলার সেকশন তোমরা বোঝোই, সার্কুলার সেকশন জিনিসটা কি। টিউবুলার হচ্ছে কি, সার্কুলার মাঝখানে যদি বড় রকমের হলো থাকে, বড় গ্যাপ, মানে দেখতে বাইরে থেকে সার্কুলার লাগবে, বাট ক্রস সেকশন করলে দেখা যাবে যে ভিতরে হলো, খালি থিকনেসটা আছে। এটা হচ্ছে টিউবুলার সেকশন। সো আমরা আজকের লেকচারটা আমাদের হবে সার্কুলার এবং টিউবুলার সেকশন নিয়ে। পরবর্তীতে আমরা অন্যান্য সেকশন নিয়ে কথা বলবো আস্তে আস্তে। আম, আচ্ছা। আম, তো শুরু করি। কিছু লেকচার বোধহয় আটকে যাচ্ছে, ঢাকা পড়তে যাচ্ছে, দেখি। হুম। আচ্ছা, টর্শন কি এই জিনিসটা আহ, দেখাচ্ছি এখানে। টর্শন তোমাদের ক্লাসে দেখাচ্ছি, আই থিঙ্ক এটা বোঝা ইজিয়ার ছিল। বেসিক্যালি মোচড়। হ্যাঁ, কোনো একটা মেম্বারকে নিয়ে তার নিজের অক্ষর সাপেক্ষে যদি মোমেন্ট দেওয়া হয়, সেটাকে টর্শন বলা হয়। আমি তোমাদের ক্লাসে ডাস্টার নিয়ে দেখেছি, তারপরে নিজেও দেখেছি যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস ইত্যাদি সাপেক্ষে আহ, ঘুরলে কোনটা টর্শন আর কোনটা মোমেন্ট হয়, এটা বলছি। নিচে বাম দিকের যে ছবিটা আছে, একটা সামথিং বয়ম, যেটা আমরা প্রায় ইউজ করি, সেটাকে কিভাবে মোচড় দিয়ে খোলা হচ্ছে সেটা দেখানো হচ্ছে। হ্যাঁ। তো নিচের ডান দিকের ছবিটা হচ্ছে বেন্ডিং আর টর্শনের একটু বেসিক পার্থক্য দেখানো হয়েছে। এটা তোমরা দেখছো বলেছে, আশা করি বোঝো। আহ, তো আমরা, আচ্ছা, এখানে প্র্যাকটিক্যাল কিছু উদাহরণ দেখাই যে কেন টর্শনটা করছি। এই যে উপরের যে ছবিটা আছে, উপরের ছবি হচ্ছে একটা কিসের ছবি? হ্যাঁ, ফ্লাইওভার। ফ্লাইওভার হতে পারে, হ্যাঁ, ব্রিজ হতে পারে, এরোড্রাইভের ছবি, এরকম আমরা প্রায় দেখি। এবং ঢাকা শহরে বা অন্যান্য শহরেও দেখি। আহ, এটা আহ, এই আমাদের নিচে দেখতে পাচ্ছ দুটা কলাম দিয়ে আটকানো আছে, উপরে বিম আছে। বিমটাকে ব্রিজে থাকলে ওটা গার্ডার বলে। এবং গার্ডের উপরে দেখতে পাচ্ছ কয়েকটা বিম, 1 2 3 4টা বিম, ওগুলো গার্ডার। ওই গার্ডার গুলো এখানে আহ, সোজা যাচ্ছে না, কিন্তু একটু বেঁকা হয়ে যাচ্ছে। এই ডান পাশে এবং বাম পাশে দুটা ব্রিজেই গার্ডার গুলি একেবারে সোজা স্ট্রেট না, যে একটু কার্ভড হয়ে যাচ্ছে। এবং কার্ভড হওয়ার দরকার হয় কারণ যে আমাদের আহ, আমরা চাই যে ব্রিজগুলিকে সংক্ষিপ্ততম ডিস্টেন্সে রাখতে। হ্যাঁ, এবং সংক্ষিপ্ততম ডিস্টেন্সে সরল পথে হয় না, স্ট্রেট লাইনে হয় না। কারণ স্ট্রেট লাইন বিভিন্ন রকম
অলরেডি স্ট্রাকচার তৈরি হয়ে আছে, বিভিন্ন রকমের স্থাপনা তৈরি হয়ে আছে। এগুলোকে ভাঙা শুরু করলে মুশকিল হয়ে যাবে। কাজে ব্রিজকে অনেক সময় একটু বেঁকে যেতে হয়। হুম। সেই জন্য এরকম বেঁকা ব্রিজ থাকে, পার্টিকুলারলি লম্বা ব্রিজ হলে অলমোস্ট অবশ্যই বেঁকা হবে। হুম। খুব লম্বা এবং স্ট্রেট ব্রিজ হওয়া অলমোস্ট ইম্পসিবল। এরকম বেঁকা যখনই থাকে ব্রিজের মধ্যে, তখন এখানে টর্শন আসে। তোমরা থার্ড ইয়ারে উঠলে 3C1, সরি, C316 বলে একটা কোর্স হয়, ডিজাইন অফ ব্রিজ ব্রিজ স্ট্রাকচার, রিইনফোর্স কংক্রিটের। এটাও রিইনফোর্স কংক্রিটের ছবি দেখাচ্ছি। ব্রিজের ডিজাইনে তোমরা করবা মোটামুটি তখন স্ট্রেট ব্রিজই করবা, অত লম্বা ব্রিজ হবে না। আহ, তো টর্শন নিয়ে ব্রিজ তোমরা ওই ব্রিজগুলোর মধ্যে খুব একটা দেখবা না। হুম। টর্শন নিয়ে ব্রিজ অনেক বড় ব্রিজ, যেমন ধরো আমাদের দেশে আহ কে বলছো? মাহিন মার্জানা, বলো, হাত তুলছো, বলো, প্রশ্ন বলো। কিছু বলবা না? আরে, আচ্ছা, তুমি তাহলে হাত তুলেছো, আমি ভাবছিলাম তোমার কাছে প্রশ্ন আছে কোথায়। এনিওয়ে, আচ্ছা, তারপরে নিচের বাম দিকের ছবিটা যেটা, সেটা হচ্ছে কি বলে, নিচের বাম দিকের ছবিটা হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। এবং ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক তোমরা ফোর্থ ইয়ারে একটা কোর্স আছে, অপশনাল কোর্স অবশ্য, C416, ওটা, ওটাতে পড়বা। তো ওটা ডিজাইনে করবা তো। আর নিচের ডান দিকের ছবিটা কিসের বলো তো? কোন একটা মসজিদের ভিতরে গম্বুজের। রাইট, মসজিদ হতে পারে আর কি, কোয়াইট পসিবলি এটা মসজিদ। মাথার উপরে গম্বুজ, এখন গম্বুজ মসজিদে থাকতেই পারে, অন্যান্য রিলিজিয়াস প্রতিষ্ঠান থাকে, এবং অডিটোরিয়াম এসব জায়গায় থাকে। এই আহ, গম্বুজ কিন্তু স্ট্রাকচারালি খুব এফিশিয়েন্ট। খুবই এফিশিয়েন্ট, সেই জন্য অনেক বড় বড় যেখানে স্প্যান থাকে, সেখানে এরকম গম্বুজ দেওয়া হয়। যেমন ধরো অডিটোরিয়াম, বড় অডিটোরিয়ামে যদি আমরা যদি উপরে ফ্ল্যাট স্ল্যাব দিয়ে দিই, এটা আহ, খুবই আনইকোনমিক্যাল ডিজাইন। সেই জন্য ওইসব জায়গার উপরে ডোম বা এরকম গম্বুজ দিয়ে দেওয়া হয়। এই যখনই এইসব গম্বুজ দেওয়া হয়, কার্ভ জিনিস দেওয়া হয়, তখনই এর মধ্যে টর্শন আসে, খুব সিরিয়াসলি টর্শন আসে। আচ্ছা, তো এই টর্শন গুলির জন্য স্ট্রাকচার ডিজাইন করতে হলে এর মধ্যে কত স্ট্রেস পড়ছে, কত রোটেশন হচ্ছে, এগুলো জানা দরকার। আচ্ছা, আহ, উপরের যে ছবিটা দেখিয়ে ছবি, পাশের শেডের। বাস শেডের ছবি, গুড। তো এরকম বাস শেড তো আমরা দেখেই থাকি, এরকম গ্লাসের না হলেও আমরা আরসিসি রিইনফোর্স কংক্রিট দেখেই থাকি। এইরকম উপরে যখন বাস শেড থাকে, তার বাম দিকে দেখো বেশ লম্বা, আর ডান দিকে ছোট। হুম। বাম দিকে ডান দিকে এরকম হওয়ার ফলে হয় কি যে আহ, দুই পাশে দুটো ক্যান্টিলিভার আছে, কিন্তু বাম দিকে ক্যান্টিলিভারটা যেহেতু অনেক বড়, সেখান থেকে মুভমেন্ট অনেক বেশি আসবে। ডান দিকে থেকে তো অসুবিধা বেশি বেশি আসবে না। উপর থেকে যেসব মুভমেন্ট আসছে, নিচে যে বিমটা আছে, সেই বিমটার উপর সে টর্শন হিসেবে পড়বে। হুম। কাজে এই নিচের বিমটা ডিজাইন করতে গেলে আহ, এই বাম দিকের মানে ডান দিকের মুভমেন্ট করে তবে টর্শন আসলে কত সেটার জন্য ডিজাইন করতে হবে। আচ্ছা, তারপরে সেকেন্ড ছবি যেটা আছে মাঝখানের, সেটা একটা স্ল্যাবের ছবি। নিচের যে ছবিটা আছে লাল দিয়ে যেটা করা, সেটাও একটা স্ল্যাবের ছবি। তো স্ল্যাবে দুই রকম লোডিং দেওয়া আছে। আহ, মাঝখানে যে ছবিটা আছে নীল রঙের যেটা, সেখানে লোডগুলি দেওয়া আছে, তীর 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 সব ইউনিফর্ম লাগছে দেখতে। আর একদম নিচের যে ছবিটা, সেখানে দেখা যাচ্ছে ট্রায়াঙ্গেল বা ট্রাপিজিয়াম টাইপের। এটা হচ্ছে যে স্ল্যাবের আমরা মাঝখানে যেটা দেখছি নীল রঙের, সেখানে লোড মোটামুটি একদিক থেকে আসছে। আমাদের দেখো উপরের বিম এবং নিচের বিম বেশ লম্বা, এবং ডান দিকের বিম বা বাম দিকের বিম অনেক শর্ট, অনেক সময় এটা নাও থাকতে পারে, মাঝখানে শুধু বিম থাকতে পারে। কাজে এরকম যদি হয়, তাহলে লোড ট্রান্সফার শুধুমাত্র এই উপরে নিচে হবে, হুম, কাছাকাছি হবে। আহ, আর আমাদের নিচের যেই ইয়েটা আছে, স্ল্যাবটা আছে, তার মধ্যে ডানে বামে উপরে নিচে সব দিকেই বিম আছে, মোটামুটি কাছাকাছি লেংথ। যদিও উপরে নিচে বিমগুলি বড় বড়, কিন্তু তারপরেও অত বড় না যে আহ, ডান দিকে ও বাম দিকে বিমেরও কিছু শেয়ার আছে, লোড কিছু এই ট্রায়াঙ্গেল হয়ে বাম দিকে বিমে কিছু যাবে, ডান দিকে বিমে কিছু যাবে, উপরে কিছু যাবে, নিচে কিছু যাবে। আর আমাদের এই
উপরে নীল ডায়াগ্রাম যেটা আছে, লোডের অর্ধেক যাবে উপরের বিমে আর অর্ধেক যাবে নিচের বিমে। তো এইসব ক্ষেত্রে আহ, উপরে এবং নিচে নীল বিন্দু, নীল স্ল্যাবটার উপরে উপরে এবং নিচের বিমে বড় রকমের টর্শন আসবে, এই নীল এরিয়া থেকে বের করতে হবে। আর আহ, ডানে এবং বামে অলমোস্ট কোনো টর্শন যাবে না। আর নিচের যে ছবিটা আছে লাল রঙের, সেখানে যে ট্রাপিজের যে এরিয়াটা, সেখান থেকে আমাদের উপরে এবং নিচের বিমের উপর দিয়ে কত টর্শন পড়ে সেটা বের করতে হবে। ডানে আর বামে ট্রায়াঙ্গেল থেকে বের করতে হবে। এগুলো আমরা এগুলো কিন্তু ইউনিফর্মলি বা ডিস্ট্রিবিউটেড টর্শন, মানে টর্শন কিন্তু ভাগ হয়ে হয়ে পড়ছে। হ্যাঁ, এক পয়েন্টে এক পয়েন্টে পড়ছে না। আমরা আহ, আমরা শুরু করব কনসেন্ট্রেটেড টর্শন দিয়ে, কিন্তু আসলে টর্শন প্র্যাকটিক্যালি ডিস্ট্রিবিউটেড টর্শন হয়েই থাকে। হুম। আমরা এই ছবিটা যেটা করছি সেটা যেমন কনসেন্ট্রেটেড টর্শন, টর্ক ডায়াগ্রাম আছে। টর্ক ডায়াগ্রাম আমরা প্রথম ক্লাসে একটু আঁকছিলাম। আহ, প্রথম ক্লাসে অবশ্যই এটাই মনে হয় বলছিলাম। আমাদের এখানে একটা ক্যান্টিলিভার আছে, যদি নাম দেইনি, ABCD যদি ধরি, 4 ফিট প্রথমে, তারপরে 5 ফিট, তারপরে 6 ফিট। তারপর প্রথমে এখানে 10 কিউব ফিট একটা টর্শন আছে। তারপরে আহ, এটাকে যদি আমরা ক্লকওয়াইজ বলি, বিতে একটা টর্শন আছে 5 কিউব ফিট, সেটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ। আবার সিতে একটা টর্শন আছে ক্লকওয়াইজ, সেটা আবার 10 কিউব ফিট। এখন আমরা চাবো এটা টর্ক ডায়াগ্রাম আঁকতে। টর্ক ডায়াগ্রাম আঁকাটা কেন দরকার হবে বলতো? রোটেশন বের করে তার ডিজাইনের জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের টর্শনের স্ট্রেস এবং রোটেশন দুইটা বের করার জন্য টর্ক ডায়াগ্রাম লাগে। যেমন তোমরা বেন্ডিং মুভমেন্ট বের করেছো, শিয়ার ফোর্স বের করেছো SM1 এ, এবং সেখান থেকে তোমরা স্ট্রেস বের করেছো, বেন্ডিং স্ট্রেস, শিয়ার স্ট্রেস এগুলো বের করেছো। তো ঠিক একইভাবে আমাদের টর্শনাল স্ট্রেস বের করার জন্য টর্ক ডায়াগ্রাম লাগবে। এখানে দেখবো আমাদের কোথায় স্ট্রেস বেশি হচ্ছে বা কোথায় কোথায় টর্শন বেশি হচ্ছে, সেখান থেকে আমরা ম্যাক্সিমাম স্ট্রেস বের করতে পারবো। আচ্ছা, এটা ডায়াগ্রামটা তোমাদেরকে যেমন ক্লাসে বলছিলাম, অলমোস্ট হুবহু শেয়ার ফোর্স ডায়াগ্রামের মতো। হুম। দেখো, এখানে এই যে 10 কিউব ফিট টর্শন যেটা আছে, সেটার জন্য বাম দিকে টর্ক ডায়াগ্রামটা 10 উঠে গেল। হুম। তারপরে আহ, কিছু নাই কিছু নাই কিছু নাই, 5 কিউব ফিটে এসে এটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে নামে। তো কিছু নেই কিছু নেই কিছু নেই মানে কনস্ট্যান্ট চললো, 10 10 10 10 10। ঠিক আছে, তারপরে কি হবে? 5 নেমে যাবে স্যার। 5 নেমে যাবে, কাজে 5 নেমে এটা কোথায় নামবে? 5-এ নামবে, তাই না? এই 10 থেকে 5 মাইনাস করলে ইট উইল বিকাম 5। ঠিক আছে, এই 10 থেকে নেমে 5 হয়ে গেল। তারপরে আবার কিছু নাই কিছু নাই কিছু নাই চলতে থাকবে, 5 চলতে 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 থাকবে। যখন সে আবার আবার একটা এই যে 10 যে ছিল একটা ক্লকওয়াইজ, সেটাকে যখন ফেস করবে, তখন কি তখন হবে? 15-তে উঠে যাবে। 15-তে উঠে যাবে, রাইট। থ্যাংক ইউ। কাজে এই 5 থেকে পাস করে 15-তে উঠে গেল। এই হয়ে গেল আমাদের টর্ক ডায়াগ্রাম। বেশ সহজ। এখন এই টর্ক ডায়াগ্রামটা আঁকার আমাদের দরকার হলো কি, যে আমরা পুরোটার মধ্যেই দেখতে পারলাম কোথায় কত টর্শন পড়ছে। কাজে আমাদের যদি ট্রেস বের করা লাগে, তখন আমরা এই 15 কিউব ফিট যে টর্শনটা আসলো সেটা নিয়ে কাজ করবো। আর পরবর্তীতে আমরা রোটেশনও বের করবো, সেখানে পুরোটাই লাগবে আসলে। স্যার একটা কারণ- প্রশ্ন ছিল। কি? বলো। স্যার এখানে 10 15 এগুলো কি স্যার লোড নাকি মুভমেন্ট? মোমেন্ট, এগুলো টর্শনের মোমেন্ট। দেখো, আমি প্রথমে যে ছবিটা আঁকছি, দেখো 10 কিউব ফিট। ঠিক আছে, এটা একটা টর্শন, একটা মোচড়। এই যে এই কালো ছবিটার জাস্ট ইমিডিয়েটলি নিচে দেখো হলুদ, লাল, হলুদ নীল এরকম আছে, দেখছো না? জি স্যার। এই হলুদ গুলো হচ্ছে ক্রস সেকশন। হ্যাঁ, কাজে সার্কুলার ক্রস সেকশন, জি স্যার বড় বুঝতে হতে পারছি। হবে। সার্কুলার ক্রস সেকশন, তার মধ্যে টর্শন দেওয়া হচ্ছে লাল এবং নীল। লাল দিয়ে আমি ক্লকওয়াইজ বুঝেছি, নীল দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ বুঝেছি। ঠিক আছে, এই টর্শন গুলো আমরা যদি, অর্থাৎ যদি আমরা এক প্রান্ত থেকে দেখি, ধরো বাম প্রান্তে যদি যাই, তখন এই মাঝখানের ছবিটা লাগবে, হলুদ হলুদ হলুদ, লাল নীল লাল, এরকম ছবি লাগবে। ঠিক আছে, এই যে আমরা যদি পাশ থেকে দেখি তখন উপরের ছবিটা, আর সামনে থেকে দেখলে এই মাঝখানের ছবিটা। আচ্ছা, এগুলো হচ্ছে টর্শন, টর্শন, টর্শন। 10 কিউব ফিট, 5 কিউব ফিট, 15 কিউব ফিট, এইসব টর্শন আসবে এই পুরা ইয়ে জুড়ে, মেম্বার জুড়ে। তারপর টর্ক ডায়াগ্রাম আরো রকম হতে পারে। এই 10 5 10 তো করলামই। এই যেটা দেখলাম এখন, টর্ক ডায়াগ্রাম। আহ দ্বিতীয়টাতে তাপাস করে কি করছি, আমি এই টর্ক ডায়াগ্রাম তোমাদের উপর ছেড়ে দিব।
আমরা আস্তে আস্তে যখন কোর্সের পরবর্তীতে যাব তখন টর্ক ডায়াগ্রাম নিয়ে আরো হবে যে তৃতীয়টা কিন্তু ডিস্ট্রিবিউটেড টর্ক। ডিস্ট্রিবিউটেড টর্ক নিয়ে আমরা স্পেসিফিক একটা ক্লাসই নিব, এরকম ডিস্ট্রিবিউটেড টর্ক ডায়াগ্রাম এবং স্ট্রেস বের করা, টর্শন বের করা ইত্যাদি আমরা দেখবো। মাঝখানটা বলো তো, মাঝখানে এখানে আহ, এই একদম শেষ প্রান্তে ফোর্স দেওয়া হয়েছে 5 কিপ, ঠিক আছে, এবং সে মেম্বারের ইয়া থেকে লেন্থ থেকে 4 ফিট নিচে। তার মানে কি? তার মানে এখানে কত টর্শন পড়েছে? স্যার এখানে মুভমেন্ট বের করতে হবে, স্যার তারপরেই তো হবে। 20 থাকবে। হ্যাঁ, স্যার মোমেন্টটা 20, হচ্ছে 20 কিপ ফিট। 20 ফিট হবে 5 কিপ ইন্টু 4 ফিট, ক্লকওয়াইজ। রাইট। ক্লকওয়াইজ। তারপরে যাচ্ছে 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 আসলো 3 ফিট দূরে আবার একটা 5 কিপ ফোর্স, 15 15 15 কিপ, 15 কিপ অ্যান্টি স্যার। এটা। রাইট। প্রথমটা ক্লকওয়াইজ হলে দ্বিতীয়টা অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে তৃতীয়টা যখন আসছে সেটা আবার ক্লকওয়াইজ অ্যান্টি হবে। ক্লকওয়াইজ। হ্যাঁ, 10 কিপ ইন্টু 2 ফিট, তাই না? স্যার কাজে এটা আমার অ্যান্টি ক্লক হবে না? এটাও অ্যান্টি ক্লকওয়াইজ না? আচ্ছা, রাইট রাইট, হ্যাঁ এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ভুলে গেছি। প্রথমটা ক্লকওয়াইজ ছিল, তারপর অ্যান্টি ক্লক, তারপর অ্যান্টি ক্লক। প্রথমে এটা 20 ছিল, তারপরে -15 হয়ে এটা 5 চলে আসছে, এবং তার থেকে আরো -20 হয়ে এটা -15 এটা হচ্ছে দ্বিতীয় কেস। তৃতীয় কেস নিয়ে আসলে ঠিক আছে, বললাম যে তোমাদের ক্লাসে আমি করবো এক সময়। তাও একটু আঁকছি যেহেতু দেখাই। প্রথমে 10 আছে, কোনো সমস্যা নেই। এই 10 থেকে পরবর্তী ধাপে যেতে যেতে থাকবে, 10 10 10 যেতে থাকবে, এবং মাঝখানে 1 কিপ ফিট পাশে এটা আপাতত রাখি, হ্যাঁ। আম, এটা ডিস্ট্রিবিউটেড টর্ক তো, দেখো 10 থেকে 15 হয়ে গেছে, এটা কিন্তু এক ধাপে না, আস্তে আস্তে গ্রাজুয়ালি হয়েছে। স্যার এটা ইউডিএল এর মতো হয়েছে মূলত আর কি, ইউডিএল এর আমরা মতো এসি। হয়েছে, তাই শেয়ার ফোর্স ডায়াগ্রামের মতোই আবার এটা ইউডিএল এর মতো হয়েছে। ঠিকই বলেছো। তো এটা যেহেতু আমরা পরবর্তী কোনো এক ক্লাসে যে কথা বলবো, সেজন্য এটা নিয়ে খুব বেশি ইয়ে করতে চাচ্ছি না। কিন্তু জিনিসটা খুব কঠিন না কনসেপ্ট, হ্যাঁ। 10 থেকে দেখো, কেস ওয়ানে যে ডায়াগ্রামটা আছে সেখানে 10 থেকে 5 হয়ে 10 15তে গিয়েছে, কিন্তু এখানে 10 থেকে আস্তে 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 বেড়ে 15তে গিয়েছে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের মতো, এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড টর্ক। আসলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড টর্কটা হয় প্র্যাকটিক্যালি খুব বেশি, যেমন তোমাদের স্ল্যাবের ছবিগুলো দেখালাম, বা বাস স্ট্যান্ডের ছবি দেখালাম, বা ব্রিজের ছবি দেখালাম, বা ডোমের ছবি দেখালাম। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড টর্ক। কনসেন্ট্রেটেড টর্ক অত বেশি হয় না। কনসেন্ট্রেটেড টর্কের ডায়াগ্রাম আঁকাটা ইজিয়ার, কিন্তু প্র্যাকটিক্যালি ডিস্ট্রিবিউটেড টর্ক অনেক বেশি হয়। কেস থ্রিটা অনেক বেশি প্র্যাকটিক্যাল। ঠিক আছে, যখন আসবো তখন বলবো। আমরা স্যার আপাতত, একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলো। স্যার কেস 2 এর স্যার সাপোর্টে যে 15 কিপ ফিটটা যে দেওয়া স্যার, এটা কি স্যার দেওয়াই থাকবে নাকি আমাদের বের করতে হবে? বের করতে হবে। যেমন তোমাদের যদি লোড দিয়ে দিই, শিয়ার রিয়াকশন বের করে, তবে তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আর এখানে আমি দিয়ে দিব 20, 15 এবং, আচ্ছা 20 এবং -15 এবং -20 এটা দিয়ে দিব, হ্যাঁ। কাজে 20 থেকে -15 করলে হয় 5, 5 থেকে -20 করলে হয় -15, তাই না? জি স্যার, কাজে রিয়াকশন হবে, বুঝতে ঠিক আছে। পারছি। বুঝতে রিয়াকশন তোমাদের বের করতে হবে, ঠিক আছে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম যেরকম করো, যে ফোর্স দিয়ে দেওয়া হয় এবং রিয়াকশন বের করো, তারপর শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকো, টরশন ডায়াগ্রাম ঠিক সেভাবে করতে হবে, ঠিক আছে। পারছি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। আর কোনো প্রশ্ন থাকলে বলো, আমি স্ট্রেস বের করাতে যাচ্ছি সার্কুলার সেকশনে। এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলো। ক্লাসে এই পর্যন্ত আসছে দেখি 52 জন আসছে, আমি তো একজন, এই 52 জন আসছে। সব মিলে তোমাদের ক্লাসে এখন স্টুডেন্ট সংখ্যা, প্রথমে এ সেকশনে 37, বি সেকশনে 43, আর সি সেকশনে 33, সব স্যার মিলে। কেস টুতে 5 কিপটা পজিটিভ কেন হয়েছে? আহ, কোনটা পজিটিভ কেন এসে বলতেছো? কেস টুতে কোনটা পজিটিভ বললা? স্যার মাঝখানে 5 ফাইভ কিপ। ফাইভ কিপটা। জি। আচ্ছা, দেখো আমাদের এ প্রান্তে মানে একদম এক্সট্রিম বাম প্রান্তে ছিল কি 20, তাই না? আর বিতে যে আমরা কি করলাম, -15 দিলাম, 3 5 15, 5 কিপ 3 ফিট দূরে।
দেখি আঁকার চেষ্টা করি। আহ, কেমনে যে আঁকে উঠে গেছে। আহ, এই যে স্যার এখানে এখানে এটা পজিটিভ 20 কিপ ফিট, আর ওদিকে হচ্ছে 15 কিপ ফিট। একটা যদি ক্লকওয়াইজ বলি, আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে এই যে 20 যেটা আছে সেটাও অ্যান্টি ক্লকওয়াইজ, 10 × 2 = 20। এই 2D-র মধ্যে 3D ছবি আঁকা মুশকিল, আইসোমেট্রিক একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, যে একটু দেখো, এটা 3 ডিমেনশনাল যদি হতো, আহ, এটা আসলে আইসোমেট্রিক ভিউ। হ্যাঁ, বিকজ তোমার এই এইটা পারপেন্ডিকুলার, বিমের সাথে পারপেন্ডিকুলার, এটা আবার ওই কলামটার সাথে পারপেন্ডিকুলার, এটা কিন্তু পারপেন্ডিকুলার, এটা কিন্তু পারপেন্ডিকুলার। দেখে মনে হচ্ছে বোধহয় 60 ডিগ্রিতে আছে, তাই না, 30 ডিগ্রিতে আছে। স্যার। তা কিন্তু না, এটা পারপেন্ডিকুলার। আইসোমেট্রিক ভিউ তোমরা তো ড্রয়িং এ শিখছো, তাই না, ফার্স্ট ইয়ারে থাকতে। জি কাজেই স্যার। স্যার এই মেম্বার কিন্তু একটার সাথে পারপেন্ডিকুলার। বলো, এ বি সি ডি, এবিসিডি আছে, তার মধ্যে আবার যদি আমরা বলি এ, এ প্রাইম, এ ডাবল প্রাইম, বি, বি প্রাইম, সি, সি প্রাইম, স্যার প্রাইম। এতে কি এন্টি ক্লকওয়াইজ হচ্ছে স্যার? এতে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এখন কোন দিক থেকে দেখছো সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যদি তুমি বাম দিক থেকে দেখো, অর্থাৎ এবিসিডি বিমের বাম দিকে যদি দাঁড়াও, তখন এটা ক্লকওয়াইজই লাগবে। জি স্যার, ওই হিসাবে হলে ঠিক আছে, কারণ আমাদের তো 20 হচ্ছে পজিটিভ দিছে, এই জন্য বললাম স্যার। এখন দেখো, কাকে ক্লকওয়াইজ কাকে অ্যান্টি ক্লকওয়াইজ ধরবো, এটা কিন্তু তোমার জাজমেন্ট, বুঝছো? কারণ মানে শিয়ার ফোর্স আগার সময় আমরা ধরো আপওয়ার্ড কে পজিটিভ ধরি, ডাউনওয়ার্ড কে নেগেটিভ ধরি, এটা কিন্তু আমাদের জাজমেন্ট। ঠিক আছে, এখানেও আমরা যদি জি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরি, অ্যান্টি ক্লকওয়াইজ কে যদি নেগেটিভ ধরি, এটা আমাদের জাজমেন্ট। এটা উল্টাও হতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদের মনে রাখতে জি হবে যে স্যার, জি আমার স্যার, বুঝতে পারছি। আমার নিয়মটা কি, এটা আমার জানতে হবে। ঠিক আছে, জি স্যার। এখন ঠিক আছে, 20 - 15 - 20, তাই না? আচ্ছা, ওকে, এখন তাহলে এই নেক্সট পেজে যাই। আচ্ছা, আহ, যেটা বলছিলাম যে আমরা দেখতে যাচ্ছি এই যে সার্কুলার সেকশনের উপর টর্শন পড়লে তার মধ্যে স্ট্রেস কিরকম পড়ে। হুম, আচ্ছা, আমরা সবকিছু বাদ দিয়ে প্রথমে সার্কুলার সেকশন কেন বলছি, বিকজ সার্কুলার সেকশনের ফর্মুলেশনটা একটু মোর সিম্পল। তোমরা অবশ্য যখন মোমেন্টের স্ট্রেস বের করেছিল, MC/I এসব বের করেছে, তখন আরবিট্রারি সেকশন করেছো, বাট রেক্টাঙ্গুলার করাটা তখন ইজিয়ার ছিল। বা মোমেন্ট অফ ইনার্শিয়া যখন আমরা বের করেছি, BH³/12, ইট ওয়াজ রেক্টাঙ্গুলার সেকশন। সার্কুলারে পরে আসছে, কিন্তু টর্শনের সময় সার্কুলারের ফর্মুলেশন করাটা ইজিয়ার, সেই জন্য সার্কুলার দিয়ে শুরু করলাম। কতগুলি অ্যাজাম্পশন আছে। প্লেন সেকশন সিম ইন প্লেন অ্যাজ torsion is applied. Shear strains are small. Shear strains vary linearly from center. Hooke's law is valid. আচ্ছা, একটা একটা করে বলি। Plane sections remain plane after torsion is applied. তোমরা এই ধরনের ফর্মুলেশন যখন MC/I ফর্মুলা বের করেছিল, বা VQ/IB ফর্মুলা বের করেছিল SM1 তখনও করা হয়েছে। এই অ্যাজাম্পশন, প্লেন সেকশন রিমেইন প্লেন আফটার টর্শন, মানে কি, যে আমরা যখন টর্শন অ্যাপ্লাই করব তখনও যেটা সমতল, যে সমতলই থাকবে। আহ, অর্থাৎ ওইটা কার্ভড হয়ে যাবে না। ঠিক আছে, এই এই অ্যাজাম্পশনটা করা হলো, এবং এটা সার্কুলার সেকশনের জন্য প্রযোজ্য, অন্য সেকশনের জন্য প্রযোজ্য না। অন্য সেকশন করার সময় আমরা
অন্য অ্যাজাম্পশন করবো। আচ্ছা, পরে বলা হচ্ছে শিয়ার স্ট্রেনস আর স্মল। স্মল হওয়ার জন্য আমরা কিছু সুবিধা নিব এখান থেকে, স্মল না হলে যে সুবিধাটা নেওয়া যায় না। শিয়ার স্ট্রেনস ভ্যারি লিনিয়ারলি ফ্রম সেন্টার। আচ্ছা, এইটা এবং হুকস ল ইজ ভ্যালিড, এই দুইটা আমরা এখনই ইউজ করবো। আহ আঁকি সার্কুলার সেকশন এরকম। আচ্ছা, সার্কুলার সেকশনের মধ্যে দেখো অলরেডি এঁকে ফেলছি আহ, এই যে একটা ট্রায়াঙ্গেলের মতো। আচ্ছা, কি আঁকছি? বলা আছে শিয়ার স্ট্রেনস আর স্মল এবং শিয়ার স্ট্রেনস ভ্যারি লিনিয়ারলি ফ্রম সেন্টার। কাজে আমাদের সার্কুলার সেকশন যদি এটা হয়, oops, খারাপ আছে, যাই হোক। আমার সেন্টার থেকে বলা হচ্ছে স্ট্রেনগুলি লিনিয়ারলি ভ্যারি করে। সেন্টারে শিয়ার স্ট্রেন হবে 0 এবং সেন্টার থেকে যত দূরে যাব শিয়ার স্ট্রেনগুলি লিনিয়ারলি বাড়তে 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 থাকে। শিয়ার স্ট্রেন সেন্টার 0, তারপরে একটু 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 করে বেড়ে বেড়ে এই পেরিফেরিতে সবচেয়ে বেশি স্ট্রেস। এখানে শিয়ার স্ট্রেনটা হবে সবচেয়ে বেশি, যেটাকে আমরা বলতে পারি গামা ম্যাক্স। শিয়ার স্ট্রেন নর্মালি গামা দিয়ে প্রকাশ করা হয়। তোমরা SM1 তো করছো বোধহয়, তাই না? Yes, জি sir. স্যার, এসএমআর টাউতে করেছিলাম। টাও ছিল শিয়ার স্ট্রেস, জি স্যার। গামা ছিল শিয়ার স্ট্রেন। এখন ধরো নর্মাল স্ট্রেসের কি ইয়ে ছিল, নোটেশন ছিল? সিগমা সিগমা গুড। আর নর্মাল স্ট্রেইনের? অ্যাপসাইলন। অ্যাপসিলন। গুড। ভালোই তো মনে আছে তোমাদের। সিগমা এপসিলন ছিল নর্মাল স্ট্রেনের জন্য, আর টাও এবং গামা ছিল শিয়ার স্ট্রেস শিয়ার স্ট্রেনের জন্য। ফাইন। তো আমরা অ্যাজাম্পশন এরকম যে আমাদের সেন্টারে শিয়ার স্ট্রেন 0 এবং সেন্টার থেকে যত দূরে যাবে শিয়ার স্ট্রেন তত বাড়তে থাকবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে হুকস ল ইজ ভ্যালিড। হুকস ল ভ্যালিড, তোমরা তো হুকস ল তো জানো, হুকস ল থেকে বলো। So within elastic limit, stress is directly proportional to strain. গুড, ভেরি গুড। উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন, এটা হুকস ল। এটার জন্য তোমরা SM ল্যাবও করেছো অলরেডি, নর্মাল স্ট্রেসের জন্য অবশ্যই টিম্বারের টেস্ট করেছো বোধহয়, তাই না? এবং স্টিলের টেস্ট হয়তো করে থাকতে পারে না। কাজে লিনিয়ারলি ইলাস্টিক লিমিটের মধ্যে থাকলে স্ট্রেস এবং স্ট্রেন একটা একটা প্রপোর্শনাল হয়। আমরা এখানে অবশ্য শিয়ার স্ট্রেস শিয়ার স্ট্রেনের কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, ফাইন। তাহলে এই দেখো, লাল যে ছবিটা আসছে এটা স্ট্রেইনের ছবি, তাহলে ডান দিকে যে ছবিটা আসছে কালো দিয়ে সেটা হচ্ছে স্ট্রেসের ছবি। হুম। কাজে স্ট্রেইন যদি সেন্টার থেকে লিনিয়ারলি বাড়তে থাকে, এই যে বলছি লিনিয়ারলি ফ্রম সেন্টার স্ট্রেইন বাড়তে থাকবে, স্ট্রেসও লিনিয়ারলি বাড়তে থাকবে সেন্টার থেকে, তাই না? যেহেতু হুকস ল ইজ ভেরি গুড। হুকস ল বলে স্ট্রেস স্ট্রেইনের প্রপোর্শন। কাজে স্ট্রেইন যদি প্রপোর্শনাল হয় সেন্টার থেকে, স্ট্রেসও প্রপোর্শনাল হবে সেন্টার থেকে। সেই ছবিটাই ডান দিকে আঁকা হয়েছে। আচ্ছা, এই যে এখানে স্ট্রেস ম্যাক্সিমাম হচ্ছে টাও ম্যাক্স পেরিফেরিতে এসে। আচ্ছা, এখন দেখো উপরে যে ছবিটা এখানে ইয়েটা আছে টি, এটা হচ্ছে টর্শন। টর্শন অ্যাপ্লাই করেছি টি ক্লকওয়াইজ হলে, এখন স্ট্রেস আমাদের এখানে ভ্যারি করতে করতে সেন্টার থেকে বাড়তে 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 টাও ম্যাক্স হয়ে গেছে পেরিফেরিতে এসে। আচ্ছা, এইখানে রেডিয়াসটা আমরা বলেছি সি। রেডিয়াস বেশিরভাগ ক্ষেত্রে আর দিয়ে ইন্ডিকেট করা হয় রেডিয়াসকে। এখানে সি বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমাদের যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করব সেটা আহ, আহ, তোমাদের MC/I এই ফর্মুলার সাথে সিমিলার হবে, তো সেই জন্য আমরা রেডিয়াসটা সি ধরেছি। অর্থাৎ তোমরা MC/I এর সিটা কি ছিল? সেন্টার থেকে ডিস্টেন্স। সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স। সেন্টার থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে সি, তাই না? সেন্টার থেকে ডিস্টেন্স থেকে আমরা বলেছিলাম ওয়াই, ওয়াই ম্যাক্স বলেছিলাম, ঠিক আছে? এখানে দেখো সেন্টার থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স যেটা যেটা রেডিয়াস, সেটাই হচ্ছে সি বলে ইন্ডিকেট করছে। আচ্ছা, গেল এই তুমি সি। আমার ফোনটা দে। তো সেই জন্য আমাদের এই রেডিয়াসটাকে আমরা সি দিয়ে নিয়ে করছি। আচ্ছা, ভিতরে এখানে ভ্যারিয়েশনের মধ্যে একটা পয়েন্ট দেখাচ্ছি কালো দিয়ে গোল করে।
সেটা বলছি সেন্টার থেকে রো ডিস্টেন্স দূরে, রো। আর প্রথমে বলেছিলাম রেডিয়াস হচ্ছে সি। স্যার এটা কি এমনি অ্যাজিউম করে নেওয়া হয়েছে ডিসটেন্সটা? এজিউম করে নিচ্ছি যে, তো ফোন পাবি নাকি? ফোন তো ওদিকেই আসছিল। আচ্ছা প্রিন্স, তোমার ইয়েটা একটু কথা শোনা যাচ্ছে, ঠিক আছে? আহ, আচ্ছা, হ্যাঁ এজিউম করে নিচ্ছি আমাদের রেডিয়াসটা হচ্ছে সি, এবং সেন্টার থেকে যে কোনো একটা পয়েন্ট, এই যে কালো পয়েন্টটা যেটা, তার ডিস্টেন্স আমরা ধরে নিচ্ছি রো, ঠিক আছে? আচ্ছা, এখন আম, বলো দেখি, আচ্ছা একটু মুছি, মুছবো এগুলো। Erase, জায়গা লাগবে, মুছে দিলাম। আচ্ছা, এখন বলো তাহলে যে আমাদের এই যে রো ডিস্টেন্সে স্ট্রেস কত হবে? এই যে টাও যে স্ট্রেস বলেছি, রো ডিস্টেন্সের স্ট্রেস বলেছি টাও, ঠিক আছে? আমাদের সি ডিস্টেন্সে স্ট্রেস বলেছি টাও ম্যাক্স, ঠিক আছে? সি ডিস্টেন্সে স্ট্রেস বলেছি টাও ম্যাক্স। তাহলে রো ডিস্টেন্সে কত? দেখো জিওমেট্রিক্যালি বলো, ঐকিক নিয়মের মতো। হাফ ইন্টু রো ইন্টু টাও। ওটা কিন্তু তুমি এরিয়া বলতেছো, আমি ডিস্টেন্সে যাচ্ছি। রো ডিস্টেন্সে হচ্ছে টাও ম্যাক্স, এটা, হ্যাঁ। স্যার সি স্যার রুট ওভার টাউ সি ম্যাক্স স্কোয়ার বাই সি মাইনাস। ইন্টু রো। টাও ম্যাক্স বাই সি ইন্টু রো, গুড, থ্যাংক ইউ। টাও ম্যাক্স বাই সি ইন্টু রো, ঐকিক নিয়মের মতো অনেক। হুম, যেমন সি ডিস্টেন্স যদি টাও ম্যাক্স হয়, ওয়ান ডিস্টেন্সে কত? টাও ম্যাক্স বাই সি, তাই না? কাজে রো ডিস্টেন্স হবে টাও ম্যাক্স বাই সি ইন্টু রো। বুঝা গেল? এটা তো ঐকিক নিয়ম, কারণ হচ্ছে সরলরেখা, ঠিক আছে? সি যদি আহ 10 ইঞ্চি হয় আর রো যদি 6 ইঞ্চি হয়, হ্যাঁ, তাহলে কি করবো আমরা? টাও ম্যাক্স কে 10 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে তবে টাও পাবো, তাই না? ঐকিক নিয়ম অনেকটা। আচ্ছা, কাজে এখানে স্ট্রেস টাও যদি বলি, সেই টাও হচ্ছে টাও ম্যাক্স বাই সি ইন্টু রো। এটা বুঝছো কিনা বলো, না বুঝলে জিজ্ঞেস করবো। জি স্যার। আচ্ছা, ক্লাসের এখন স্টুডেন্ট সংখ্যা, ক্লাসের স্টুডেন্ট সংখ্যা এখন 56। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই না এই টাও ম্যাক্স বাই সি ইন্টু রো তে? আচ্ছা, ফাইন, এটা ঐকিক নিয়ম, কাজে আশা করি বুঝতে পারবা। ওকে, তাহলে এইটা যদি স্ট্রেস হয় এত, তাহলে এখানে ফোর্স কত হবে? ফোর্স যদি এই যে ছোট্ট যে কালো এরিয়াটা, তার এরিয়া যদি আমরা বলি ডিএ, হ্যাঁ, এরিয়া যদি ডিএ বলি, তাহলে এই ডিএ এরিয়াটার মধ্যে শিয়ার ফোর্স কত হবে? শিয়ার ফোর্স কি হবে? শিয়ার ফোর্স হবে স্ট্রেস ইন্টু স্ট্রেস ইন্টু এরিয়া। এরিয়া, তাই না? স্ট্রেস হচ্ছে টাও আর এরিয়া হচ্ছে ডিএ, স্ট্রেস ইন্টু এরিয়া। স্ট্রেসের ভ্যালুটা বসাই, টাও ম্যাক্স বাই সি ইন্টু রো, আর এরিয়া হচ্ছে ডিএ। ঠিক আছে, এটুকু। স্যার এখানে যে এরিয়াটা নেওয়া হয়েছে এটা কোন পোর্শন পর্যন্ত এরিয়াটা? এই এরিয়াটা ছোট্ট কালো এরিয়াটা, এই যে ছোট্ট স্পটটা আছে না, এটা একটা এলিমেন্ট, জি স্যার, বুঝতে পারছি। তার জি স্যার। এরিয়াটা। ওকে, আমরা ছোট্ট একটা এরিয়া নিয়ে কাজ করলাম। তারপর আমরা আস্তে আস্তে পুরা ইয়েটা দেখবো,
ইন্টিগ্রেট করে করবো। ইন্টিগ্রেট কিভাবে করি, এখনই করি ইন্টিগ্রেট। আচ্ছা, ইন্টিগ্রেট করার আগে আগে আমরা টর্শনটা বের করি। এই তো ফোর্সটা বের করলাম এখানে, হ্যাঁ, এই ছোট্ট এর উপর ফোর্স পড়লো হচ্ছে ডিএফ। দিস ইজ ডিএফ, এই শিয়ার ফোর্স পড়েছে। এই যদি শিয়ার ফোর্স হয়, তাহলে এর কারণে টর্শন কত পড়েছে? ফোর্স 40 দিচ্ছে। ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্সটা কত? স্যার রো। স্যার রো। রো। গুড। এই সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে রো, ঠিক আছে? কাজে এই ফোর্সের কারণে টর্শন পড়েছে রো ইন্টু ডিএফ, ঠিক আছে? কাজে ছোট্ট টর্শন যদি বলি ডিটি, ডিটি আর কিছু না, রো ইন্টু ডিএফ। আচ্ছা, আহ, মুছি। রো ইন্টু ডিএফ। রো এখন ডিএফ এর বদলে কি লিখবো? এই যে টাও ম্যাক্স বাই সি, এই জিনিসটা লিখবো। টাও ম্যাক্স বাই সি ইন্টু রো ইন্টু ডিএ। এই যে এটা যেটা লেখা আছে, যে ডিএফটা বের করেছি, সেই ডিএফটা সরাসরি এখানে বসে দিলাম। দেখো বুঝছো কিনা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটা এই যে রো রো দুইবার আছে, গুণ করে দিই। তাহলে হলো কি, আমাদের টাও ম্যাক্স বাই সি, এটা বাইরে আনি, আমি লিখি। এখানে হচ্ছে রো ইন্টু রো দুইটা আছে, এই রো এবং এই রো মিলে হয়ে যাবে রো স্কোয়ার ইন্টু ডিএ। ঠিক আছে? এটা টাও ম্যাক্স বাই সি ইন্টু রো স্কোয়ার ইন্টু ডিএ। এই হয়ে গেল টর্শন এইটুক পিচ্ছি এরিয়াটার জন্য, এই কালো এরিয়াটার জন্য যে যে শিয়ার ফোর্স পড়েছে ডিএফ, সেই শিয়ার ফোর্সের জন্য টর্শন তৈরি হয়েছে এই জিনিসটা, টাও ম্যাক্স বাই রো, টাও ম্যাক্স বাই সি ইন্টু রো স্কোয়ার ডিএ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তো ডিটি বের করেছি এই পিচ্ছি কালো এরিয়াটার জন্য, আমরা চাইবো পুরা এরিয়াটার জন্য বের, পুরা সার্কুলার যে এরিয়াটা হয়েছে তার জন্য বের করতে চাই টর্শন, তাই না? কাজেই কি করতে হবে এখন? ইন্টিগ্রেশন করতে পারি। ইন্টিগ্রেশন করতে হবে। কাজে ডিটি কে ইন্টিগ্রেশন করে দিই, ডিটি কে ইন্টিগ্রেশন করে দিব। আচ্ছা, নিচে তাহলে কিছু মুছি, তোমরা আবার ভুলে গেলে মুশকিল হবে, এগুলো মুছে দিচ্ছি। অবশ্য নোটের মধ্যে লেখাই আছে, তারপর করে করে দেখাচ্ছি বোর্ডে করার মতো। আচ্ছা, আম, তাহলে টি হবে আর কিছু না, ইন্টিগ্রেশন অফ ডিটি। আচ্ছা, আচ্ছা, টাও ম্যাক্স বাই সি, এটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, কারণ টাও ম্যাক্স একটা কনস্ট্যান্ট, সিও একটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে আনি। আর ইন্টিগ্রেশন সাইনের ভিতরে থাকবে রো স্কোয়ার ইন্টু ডিএ।
ঠিক আছে কিন্তু টাউ ম্যাক্স একটা কনস্ট্যান্ট হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত পড়ছি, কাজে এটা একটা কনস্ট্যান্ট হবে। আর সি হচ্ছে এই সার্কুলার সেকশনটার রেডিয়াস, এটা একটা কনস্ট্যান্ট হবে। এগুলোকে ইন্টিগ্রেশনের বাইরে আনছি, ইন্টিগ্রেশনের ভিতরে রাখছি। রো আমাদের ভ্যারি করাচ্ছি কি রোটাকে, হ্যাঁ, অর্থাৎ সেন্টার থেকে দূরত্ব হচ্ছে রো, সেটা এক একটা এলিমেন্টের জন্য একরকম, তাই না? এখানে একরকম রো, এখানে একরকম রো, এখানে এই কালোটার জন্য একরকম রো। কাজে রো ইজ দ্য ভ্যারিয়েবল, সেটাকে ইন্টিগ্রেশন সাইনের ভিতরে রাখছি। আর ডিএ, এই রো ডিস্টেন্সের যে এরিয়াটা সেটা দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়া, হ্যাঁ। কাজে ইন্টিগ্রেশন সাইনের ভিতরে রাখছি রো স্কোয়ার ডিএ, আর বাইরে রাখছি টাউ ম্যাক্স সি। ঠিক আছে এটুক। জি স্যার। এখন তাহলে বলো রো স্কোয়ার ডিএ ইন্টিগ্রেশন এটা কি? স্যার 3/1/3 রো কিউব। আহ শোনো, যদি ডি এ না হয়ে ডি রো হতো তাহলে তাই বলছো, ঠিক আছে? তুমি বলছো যদি এটা বললা সেটা আসলে এটা বলছো, রো স্কোয়ার ইন্টু ডি রো, এটা বলছো তুমি, ঠিক আছে? আমরা তো সেটা বলছি না, আমরা বলছি রো স্কোয়ার ইন্টু ডি এ করছি। স্যার এই এ ডেফিনেশন করলে তো হবে না। মেকানিক্স ওয়ানে শিখছো এটা, যখন মনে মোমেন্ট অফ ইনার্শিয়া, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া করছো তখন এটা শিখছো। করছিলা তোমরা, তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া পড়ানো হয়েছিল মেকানিক্স স্যার ওয়ানে? জি স্যার। পড়ানো হয়েছিল। হ্যাঁ, জি স্যার, পড়ানো হয়েছিল। কে পড়াচ্ছেন মেকানিক্স ওয়ানে এটা? আমাদের স্যার সারা ইমরান ম্যাম স্যার। পড়ি। ইমরান স্যার। আচ্ছা, পড়াচ্ছেন এগুলো নিশ্চয়ই পড়ানো হয়েছে, বিকজ এটা তো মেকানিক্স ওয়ানের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেন্ট্রয়েড, মোমেন্ট অফ ইনার্শিয়া, এগুলো তো খুব ইম্পর্টেন্ট জিনিস, মেকানিক্স ওয়ানে এগুলো শেখানো হয়। মেকানিক্স ওয়ানে না শিখলে আর কোথাও শেখানো হয় না। স্যার ভুলে গেছি। ভুলে গেছো? এত সহজে ভুলে গেলে মুশকিল। যাক, গেছো, আচ্ছা ঠিক আছে, সরি ভুলে গেছো। বাট এগুলা কিন্তু কাজে লাগে জীবনে। তো এই যে ধরো তোমরা, বলি তোমাদের SM1 তো মোমেন্ট অফ ইনার্শিয়া আই যেটা করছো, এমস ওভার আই, সে আইটা আসছিল কেমনে? ডিরাইভেশন তো করানো হয়েছিল তোমাদের নিশ্চয়ই, তাতে ডিরাইভেশন ছাড়া তো আর কিছু করানো হয় না। ওইখানে দেখো আই করা হয়েছিল ওয়াই স্কোয়ার দিয়ে, সেখান থেকে আই আসছিল, ঠিক আছে? রিমাইন্ডার দেই। রিমাইন্ডার দেই, এই একটা এরিয়া যদি থাকে, এই এক্স অক্ষ, এই ওয়াই অক্ষ, এই দূরত্ব যদি এক্স বলি, ওই দূরত্ব যদি ওয়াই বলি, তাহলে এক্স স্কোয়ার ডি এ, সেটা কি বলা হয়? ইন্টিগ্রেশন যদি করি, এ কি বলে? ওয়াই স্কোয়ার ডি ইন্টিগ্রেশন, এটা কি বলে? তোমরা কি মোমেন্ট অফ ইনার্শিয়া কিছুই পড়ো নাই কি? SM1 তো করলা মোমেন্ট অফ ইনার্শিয়া, SM1 গত সেমিস্টারে। তোমরা যখন এমসি ওভার আই করছো তখন মোমেন্ট অফ ইনার্শিয়া শেখানো হচ্ছে, শেখানো হচ্ছে মানে কি, ডিরাইভ করা হচ্ছে। তারপরে ভিকিউ ওভার আইবি যখন করছো তখন করানো হচ্ছে একবার। কি এক্স স্কোয়ার ডি এ ইন্টিগ্রেশন, এটাকে বলা হয় আই ওয়াই, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়াই অক্ষ থেকে দূরত্বকে বলা হয় এক্স, সেজন্য এটাকে বলা হয় আই ওয়াই। আর ওয়াই স্কোয়ার ডিএ মানে আই হচ্ছে আই এক্স, অর্থাৎ এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই, কাজেই এটাকে বলা হয় এক্স অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। আর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এই দুইটা যোগফল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ করে দিলে এই দূরত্বটা আসবে, এটাকে আমরা রো বলতে পারি। কাজেই রো স্কোয়ার পিথাগোরাস থেকে বলতে পারি রো স্কোয়ার ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কাজে এই যে রো স্কোয়ার দিয়ে সেটা হচ্ছে আর কিছুই না, এই আই এক্স এবং আই ওয়াই এর যোগফল।
আই এক্স এবং আই ওয়াই যোগ করলে কি হয়, সেটাকে বলা হয় পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। করনি না পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া? স্যার পড়েছিলাম বাট প্র্যাকটিস না করার কারণে স্যার ওইভাবে খেয়াল নেই। সেটা বুঝছি। তো SM1 যেটা গত সেমিস্টারে, ওইটাতে তো মোমেন্ট অফ ইনার্শিয়া হয়েছিল আই এক্স। স্যার এইখানে আমাদের লিমিটেড মুভমেন্ট অফ ইনারশিয়া গুলো লাগতো, মূলত লাগতো আমাদের রেক্টেঙ্গুলারটা। এর জন্য আর কি স্যার ওইভাবে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আর কি ইউজ করা হয় নাই। আচ্ছা, আচ্ছা, এগুলা উঠাই দিই, আমাদের সব ইরেজ করে দিই। আচ্ছা। নোটটা দেখে সবই এখানে করা আছে, যেটা আমি ক্লাসে আলাপ করলাম এটা এখানে লেখাই আছে। রো ম্যাক্স বাই সি, সরি টাও ম্যাক্স বাই সি ইন্টু রো, সেখান থেকে টাও, সেখান থেকে ডি এ দ্বিগুণ করে ফোর্স আসলো, ফোর্সকে ডিস্টেন্স দ্বিগুণ করলে টর্শন আসলো, টর্শনকে ইন্টিগ্রেশন করলে পুরো একটা টর্শন আসলো। এখন রো স্কোয়ার দিয়ে এটাকে যদি জি জে লিখি, পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, তখন এই ফর্মুলা আসবে। সেখান থেকে আমরা এই ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। টাও ম্যাক্স জিনিস আসবে কি, টি কে এই সিটাকে উপরে উঠে যাই, সি এখানে চলে আসবে, আর যেটাকে নিচে আমি যে এখানে চলে আসবে, তখন আমরা টাও ম্যাক্স পেয়ে যাবো। সেটা লিখছি পরে, তাই। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আম, এখন এটা হলো। আর পার্টিকুলার কেস যদি হয় সার্কুলার সেকশন, সলিড সার্কুলার সেকশন, সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া হতে পারে তুমি ভুলে গেছো। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে πd4/32। সেটা যদি বসাই দেই জে এর বদলে, πd4/32, আর সি এর বদলে আমরা লিখলাম d/2। d/2 কেন লিখলাম? স্যার রেডিয়াসের স্যার সহগ। রেডিয়াসে বের করছি রেডিয়াস স্যার। ডায়ামিটারের অর্ধেক। মানে স্যার ডায়ামিটার অর্ধেক আছে। সি এর বদলে যদি d/2 বসাই, আর জে এর বদলে যদি πd4/32 বসাই, তো এটা আসে 16t/πd3। এই ফর্ম আসে। এটা সলিড সার্কুলার সেকশনের জন্য একদম সলিড হতে হবে, মানে এটা যদি মাঝখানে হলো থাকে তাহলে হবে না। আমাদের সলিড মানে হচ্ছে এরকম একটা সেকশন হলে একদম পুরো সলিড। এই সেকশনের জন্য আমাদের এটা প্রযোজ্য। কিন্তু মাঝখানে যদি হলো থাকে, লাইক দিস, এই যেমন ধরো কলমের খাপটা ইত্যাদি, সার্কুলার সেকশন থাকে কিন্তু হলো, এরকম সেকশন হলে এই ফর্মুলা, এই সেকশনের জন্য এই TC/J এই ফর্মুলা প্রযোজ্য। এটার জন্য প্রযোজ্য, সলিড সার্কুলার সেকশনের জন্য প্রযোজ্য। ঠিক আছে। নিচে যেটা বের করলাম 16t/πd3, এটা শুধুমাত্র এই সলিড সার্কুলার সেকশন। হলো সেকশন করতে হলে সেখানে যে বের করে নিতে হবে, করে তারপরে কাজ। ঠিক আছে। দেখো বুঝলা কিনা। এখন দেখো এই যে ফর্মুলাটা আসলো টাও ম্যাক্স ইকুয়াল টু TC/J, এই ফর্মুলাটা অন্য কোন এক ফর্মুলার সঙ্গে সিমিলার লাগে কি? অতীতে পড়েছো? স্যার জি স্যার। MY/I এর সাথে। এর সঙ্গে মিলে। হ্যাঁ, গুড, ভেরি গুড। যে তখন ছিল সিগমা ম্যাক্স ইকুয়াল টু MC/I। এই সিগমা ম্যাক্স মানে হচ্ছে নর্মাল স্ট্রেস ম্যাক্সিমাম, যেটা ছিল MC/I। এম এর বদলে এখন আসছে টি, কাজে ছিল সেখানে বেন্ডিং মোমেন্ট, এখন আসছে টর্শনাল মোমেন্ট। ওখানে ছিল সি, এখানে আসছে সি। ওখানে ডিভাইড বাই I ছিল, অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন আসছে জে, মানে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। কাজে এই সিমিলার ফর্মুলা আনার জন্যই আমরা আহ ওইখানেও সি এখানেও সি ইউজ করেছি। ঠিক আছে, এটা মনে থাকবে সহজে আর কি। MC/I, TC/J, ভেরি সিমিলার ফর্মুলা। আচ্ছা, ওইটা ছিল বেন্ডিং স্ট্রেস, এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস এবং নর্মাল স্ট্রেস ছিল, এটা আছে টর্শনাল শিয়ার স্ট্রেস। আচ্ছা,
স্যার সিটা এখানে কি জানি স্যার আরেকবার একটু বলুন। জি জি, বুঝলাম না। স্যার সিটাকে স্যার আমরা কি বলবো স্যার, ডিস্টেন্স? রেডিয়াস। রেডিয়াস আসলে। তোমরা যখন এমসিকিউ বার আই করেছো তখন সিটা ছিল নিউট্রাল অ্যাক্সিস থেকে সর্বোচ্চ দূরত্ব, ঠিক আছে? এখন এটা হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে পেরি পেরিফেরির দূরত্ব, এটাও সর্বোচ্চ দূরত্ব। মাঝখানে যে কোনো ডিস্টেন্স আছে রো দিলাম, সিটা হচ্ছে রেডিয়াস, কাজে এটাই ম্যাক্সিমাম দূরত্ব সেন্টার। বোঝা গেছে? স্যার এখানে জেডটা কি ছিল? যেটা পোলার যেটাকে মোমেন্টাম হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বলা হয়, যেটা আমরা করলাম এভাবে ইন্টিগ্রেশন অফ রো স্কোয়ার দিয়ে। এবং সার্কুলার সেকশনের জন্য এই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে πd4/32। এটা তোমরা তোমাদের মেকানিক্স নোট খুলে দেখো। হুম, মেকানিক্স C101 নোট খুলে দেখো, সেখানে পাবা। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, কাজেই ইউজ করলাম। এই তোমাদের দেখো এই কোর্সের জন্য আমরা প্রিরিকুইজিট বলেছিলাম C211 এবং C211 এর জন্য C101। হ্যাঁ, প্রিরিকুইজিট হওয়ার কারণ তো বুঝতে পারছো আশা করি, বিকজ একটা নলেজ আরেকখানে ইউজ করা হয়। ঠিক আছে, এটা যদি না করে থাকে কেউ তাহলে বুঝতে পারবেন যে কি বলছে। হ্যালো স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। তার মনে হয় ডিসকানেক্ট স্যার কি লেব নিছে নাকি? হয়ে গেছে মনে হয়। ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আসলে কি পোলার মুভমেন্ট অফ ইনার্শিয়া পড়ানো হয়েছিল আগে? স্যার বলছিল ক্লাসে একবার। তোমাদের কই বললো লইব, আমাদের এটা তো বললো। ডেরাইভেশন তোমার পড়ানো হয়েছে না, তা আমরা হঠাৎ করে কেমনে আচ্ছা, পারবো? এটা কষ্ট না করে সবাই। তোদের এই বললো এগুলো আমাদের ক্লাসের মধ্যে বলিস না, ক্লাসের মধ্যে বলা দরকার নেই। তাই না? এডিসিউম কইতে না পড়লে তো বুঝাচ্ছি এই না। আপাতত এগুলা কিছুই বলিস না, পরে ক্লাসে এসে বলিস। এগুলোর কথা সব বন্ধ করে দে। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। কথা শোনা যাচ্ছে এখন? জি স্যার, এখন জি শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, মাঝখানে অফ হয়ে গেছিল নাকি? বুঝলাম জি না। জি স্যার, স্যার। আপনি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন। আচ্ছা, কিন্তু আমি তো কোনো আর নতুন কানেক্ট করিনি, এমনি এমনি কানেক্ট হয়ে গেল আবার। যাক গে। স্যার, ক্লাস রেকর্ডটা কি আপনি পরে দিয়ে দিবেন? হ্যালো স্যার। জি, দিয়ে দিব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। নোটটাও দিয়ে দিব, রেকর্ডও দিয়ে দেবো। হ্যাঁ, এখানে রেকর্ডিং হচ্ছে দেখাচ্ছে। রেকর্ডিং সমস্যা হচ্ছে না, রেকর্ড দিয়ে দিব। আচ্ছা, ওকে। আমরা টর্শনাল স্ট্রেস দেখলাম, এই পেজটা। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, টর্শনাল স্যার স্ক্রিন রোটেশন। শেয়ার হয়নি। ও আচ্ছা আচ্ছা, দেখে দিই তো। স্ক্রিন শেয়ার হয়নি স্যার। থামো, একটু দেখছি।
দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, পার্সোনাল রোটেশন নিয়ে একটু কথা বলি। আসলে দেখো, যখন স্ট্রাকচার ডিজাইন করা হয় তখন দুইটা জিনিস খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে যে স্ট্রাকচারটা যেন ফেইল না করে। হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে স্ট্রাকচার যেন সার্ভিসেবল হয়, এটা দিয়ে যেন আমরা ইউজফুল কাজ করতে পারি। ফেল করে গেলে তো মরেই গেল, তখন তো আর কোনো প্রশ্নই নেই ইউজ করার। কিন্তু যদি বেঁচেও থাকে, যদি অসুস্থ হয়ে যায় বেশি, তখন কিন্তু এটাকে দিয়ে কাজ করানো যায় না। হুম। সেজন্য আমরা রোটেশন করতে যাচ্ছি। ধরো এমন যদি হয় যে আমরা এমন টর্শন অ্যাপ্লাই করলাম যে যাতে করে স্ট্রাকচারটা বেঁচে আসছে, কিন্তু এত রোটেট করে গেল যার ফলে আশেপাশে সবাই বেঁকে গেল। যেমন ধরো একটা বিমের উপর যদি স্ল্যাব থাকে, ছাদ যদি থাকে, বিমটা যদি অনেক রোটেট করে যায়, টর্শন হয়ে যায় যদি, তাহলে একটু চেষ্টা করেছে কয়েকটা পেজ পিছনে যাই। প্র্যাকটিক্যাল একটা ছবিতেই যাই। আচ্ছা, এখানে দেখো, দেখতে পাচ্ছ না এটা? এই বিমটা যদি অনেক রোটেট করে যায়, টর্শন টুইস্ট হয়ে যায় যদি, তখন কি হবে? এই উপরের ছাদ কিন্তু অনেক নিচে নেমে যাবে না? তো তখন কিন্তু এটা ইউজ করা মুশকিল হয়ে যাবে। মানুষ ভয় পাবে এই ছাদের নিচে দাঁড়াতে, বা অনেক সময় ছাদের নিচে দাঁড়ানো ইম্পসিবল হয়ে যেতে পারে। হ্যাঁ। বা এই যে ক্লাসরুমের বিম বলো, এগুলো যদি বেশি রোটেট করে যায়, তখন কিন্তু এই ছাদগুলিও অনেক ডিফ্লেক্ট করে যাবে। তো তখন এগুলি ইউজ করা খুব সম্ভব হয় না, খুব কমফোর্টেবল হবে না। এগুলো তাই, এই বীজগুলো তাই, এগুলোতে যদি বিমগুলি রোটেট করে যায় খুব বেশি, তখন কিন্তু আহ, উপরে স্ল্যাব বেঁকে যাবে। স্ল্যাব বেঁকে গেলে উপর দিয়ে যে গাড়ি পাস করবে, সেগুলো কি একা বেঁকা স্ল্যাবের উপর দিয়ে কেমনে গাড়ি পাস করবে? কাজে এগুলা কিন্তু তখন বেঁচে থাকলেও ইউজফুল থাকবে না। কাজে আমাদের স্ট্রেস তো ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু রোটেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের খালি স্ট্রাকচার বেঁচে থাকলেই চলবে না, ইউজফুল ভাবে বেঁচে থাকতে হবে। আচ্ছা, সেজন্য আমরা রোটেশন একটু দেখতে চাই, এটা রোটেট করে কতখানি। এখন এখানে এই দুইটা ছবি পাশাপাশি দেখানো হচ্ছে যে আমাদের ক্রস সেকশন সার্কুলার দেখতে পাচ্ছ। আহ, এ পিছনে একটু হালকা করে দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে এটা পিছনে। এই সামনেরটা হচ্ছে ও এম এনটা আছে, আর এ দিয়ে এটা পিছনেরটা বোঝানো হচ্ছে হালকা করে। হ্যাঁ। আচ্ছা, তো আমাদের বুঝি আমরা টর্শন অ্যাপ্লাই করেছি এই ইয়েতে, আহ, মাথায়। টর্শন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এই মাথায়, ধরো এই প্রান্তটা আটকানো, ফিক্স করা আছে এই প্রান্তটা। আচ্ছা, তো কাজে ও এম এন এই মাথাটার জন্য আমরা অ্যাপ্লাই করলাম টর্শন। টর্শন অ্যাপ্লাই করলে কি হয়েছে দেখো, আহ, ওতে তো ফিক্সড। এখন যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এম যে পয়েন্টটা টর্শন অ্যাপ্লাই করার পরে এম পয়েন্টটা রোটেট করে এনে চলে আসছে। ঠিক আছে, এম পয়েন্ট যেটা ছিল আগে, এটা রোটেট করে এন পয়েন্টে চলে আসছে। এবং কতখানি রোটেট করেছে সেটাকে আমরা বলছি ডি ফাই। ডি বলছি এই কারণে যে লেন্থটা খুবই ছোট, ডিএক্স। এই যে ফিক্স পয়েন্ট থেকে এই ও পয়েন্ট পর্যন্ত লেন্থটা খুবই ছোট, ডিফারেন্সিয়াল লেন্থ একটা ডিএক্স। হ্যাঁ। সেজন্য যে রোটেশনটা যেটা হয়েছে, এটাকে আমরা বলছি ডি ফাই, খুবই ছোট রোটেশন। এখন এই ডি ফাইটা কত সেটা আমরা বের করতে চাই। ঠিক আছে, এখানে যদি টর্শন টি অ্যাপ্লাই করি, তখন এই কতখানি রোটেট করবে সেটা আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা, এখন দেখো, এম যে এন পয়েন্টে চলে আসছে, তাহলে এই এম এনটা কি বলতো? স্যার একটা ডিস্টেন্স বিটুইন সাবজেক্ট। হ্যাঁ, কিন্তু এটা একটা বৃত্তের চাপ না? স্যার এস বুঝতে ইজ পারছি ইকুয়াল টু আর বৃত্ত চাপ। থিটা হবে। রাইট, ভেরি গুড, এক্স ইকুয়াল টু আর থিটা। খুব ভালো বলছো। কাজে রাইট, বৃত্তচাপ আর্ক, যেটা তোমরা
আশা করি জিওমেট্রিতে করছো, কোনো ম্যাথে। আবার সার্ভেইং এ যখন তোমরা কার্ভ সেটিং করছো তখন তো দেখছিলে আশা করি, তাই না? জি স্যার, করছি। আচ্ছা, থ্যাংক ইউ। কাজে এই আরেকটা হচ্ছে এমএন, যেটা ফর্মুলাটা হচ্ছে আর্ক লেন্থ ইকুয়াল টু ডিস্টেন্স, রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি বলতে পারি? রেডিয়াস যদি এখানে হয় আমাদের সি, সি ডি ফাই। সি ডি ফাই, গুড। কাজে এমএন একটা বলতে পারি যে সি ইন্টু ডি ফাই, ভেরি গুড। এখন আম, আবার এমএন আরেক দিক থেকে আসতেছে, যে এই যে আমরা এই প্রান্তটা ফিক্স করে দিয়েছিলাম, ওই প্রান্ত থেকে আমরা একটা লেংথ ধরছি, যে লেংথ হচ্ছে ডিএক্স, এ থেকে এম পর্যন্ত। সেটাও এম তো আর এম এ নাই, এম এনে চলে গেছে। হুম, কাজে সেও রোটেট করে গেছে, রোটেট করে সে এম থেকে এনে আসছে। হুম, এবং সেই যে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে সেটাকে আমরা বলছি গামা ম্যাক্স। অর্থাৎ শিয়ার স্ট্রেইন আসলে কি? শিয়ার স্ট্রেইন তোমরা এসে মানে শিখে আসো। শিয়ার স্ট্রেইন আসলে কি? দুইটা পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল চেঞ্জ, ঠিক আছে? মানে এই যদি একটা পয়েন্ট, এই দুটা লাইন যদি থাকে এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল চেঞ্জটা হলো এই দুটা মিলে, সেটা হলো শিয়ার স্ট্রেইন, ঠিক আছে? এই এই দুইটা মিলে হচ্ছে গামা। কাজে এই যে গামা ম্যাক্স হয়েছে এখানে, সেটাই হলো শিয়ার স্ট্রেইন। কাজে আমরা কি বলতে পারি এখানে? যে এমএন কে আরেক ভাবে বলতে পারছি, এমএন স্যার গামা ডিএক্স গামা সমান এম গামা সমান ম্যাক্স। হচ্ছে লেংথ ডিএক্স গামা ম্যাক্স। ডিএক্স গামা ম্যাক্স। ডিএক্স ইন্টু গামা, ডিএক্স ইন্টু গামা ম্যাক্স, ভেরি গুড। আচ্ছা, ব্যাস, তাহলে তো হয়ে গেল সি ইন্টু ডি ফাই। আমার হাতে লেগে কি খুবই খারাপ হচ্ছে? খুব খারাপ তো হচ্ছেই, কিন্তু বোঝা যায় কি হাতের লেখা? হ্যাঁ, বুঝতে পারছি। শাহ, ডিএক্স ইন্টু, এই নোট তোমাদের দিয়ে দিব, কাজে পরে বুঝতে পারবা। আমি চাচ্ছি, আমি লিখছি, তোমরাও বুঝে বুঝে লেখো। ক্লাসে যেমন নোট করো না, সেরকম ভাবে। আমি যদি একবারে খালি নোটটা দিয়ে বলতে পড়তে থাকি, নোট কিন্তু আছে এখানে, হ্যাঁ। আমি এখানে স্লাইড ইয়ে করে দিলেই, ক্লিয়ার করে দিলেই দেখবো যে ক্লাসে পড়ানোর মতো করে পড়াচ্ছি আর কি। ডিএক্স ইন্টু গামা এক্স লিখে লিখে পড়াচ্ছি। ওকে, গেল। তাহলে আমাদের, আচ্ছা, গামা ম্যাক্স হচ্ছে যেটা বলছিলাম যে শিয়ার স্ট্রেইন। আমরা শিয়ার স্ট্রেস বের করেছি কিছুক্ষণ আগেই, টাও ম্যাক্স। সেটার ফর্মুলা আমরা বের করেছিলাম। কি বের করেছিলাম জানি? টিসি বাই ডিভাইডেড জে। বাই, টিসি ডিভাইড বাই জে। জে, গুড। তাহলে শিয়ার স্ট্রেইন কত? শিয়ার স্ট্রেস তো বেরো টিসি বাই জে। শিয়ার স্ট্রেইন কি হবে? শিয়ার স্ট্রেসকে কি দিয়ে ভাগ জি করতে দিয়ে হবে? ভাগ করতে হবে, জি দিয়ে। দিয়ে ভাগ করতে হবে, ভেরি গুড। এই যে শিয়ার স্ট্রেন এবং শিয়ার স্ট্রেসের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, তাও যদি এদিকে থাকে, গামা যদি এক্স অক্ষে থাকে, এরকম একটা স্ট্রেট লাইন হবে, এবং এই স্ট্রেট লাইনের স্লোপকে ঢালটা বলা হচ্ছে জি। হয় জি। হ্যাঁ, কি জি? স্যার ঢাল মানে স্লোপ। হ্যাঁ, ঢালটাই হচ্ছে জি। জি কে বলা হয় শিয়ার মডুলাস, অথবা মডুলাস অফ রিজিডিটি। তোমরা তোমাদের এসএম ল্যাব করতে যে শিয়ার মডুলাস ফেস করবা, তোমরা যখন টর্শনের একটা এক্সপেরিমেন্ট করবা, এক্সপেরিমেন্ট 6-এ, তখন শিয়ার মডুলাস ইউজ করতে হবে। এবং তারপরে তোমরা হেলিক্যাল স্প্রিং, সেটার উপর একটা এক্সপেরিমেন্ট করবা, সেখানেও জি ইউজ করতে হবে।
হিলিগার স্প্রিং পড়াবেন এই মিডের আগেই। হুম, কাজেই এখানে জি ইউজ করতে হবে তখন তোমাদের। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই গামা ম্যাক্স এর বদলে এটা বসাই দিই, টাউ ম্যাক্স বাই জি। টাউ ম্যাক্স বাই জি মানে আর কিছু না, টিসি ওভার জি, টিসি ওভার জে জি। টিসি বাই জে তো ছিলই স্ট্রেসের জন্য, সেই জে এর সঙ্গে আমরা জি করে দিলাম। হুম, এই হয়ে গেল টাউ ম্যাক্স। তাহলে বসাই এখন, এখানে তো ডিএক্স আছে, গামা ম্যাক্স হচ্ছে টিসি বাই জে জি। হলো? জি স্যার। না বুঝলে বলো। আচ্ছা, তাহলে আমরা এখানে পেলাম সি ডিফাই একটা এমএন, আর আরেকটা এমএন পেয়েছিলাম ডিএক্স টাউ ম্যাক্স। সেই টাউ ম্যাক্স এর বদলে আমরা গামা ম্যাক্স, গামা ম্যাক্স এর বদলে আমরা টাউ ম্যাক্স বাই জি বসাই টিসি বাই জেজি থেকে এই ফর্মুলাটা পেয়েছি, ডিএক্স ইন্টু টিসি বাই জেজি। তো এই দুইটা যদি সমান করে দিই, দুই পাশে সি সি কাটা চলে যাবে, তাহলে কি হবে? তো মুছি এখন, জায়গা কম। রেজাল্ট দিয়ে মুছে দিই। টিসি কাটা গেলে ডি ফাই হচ্ছে টি ডিএক্স বাই জেজি। স্যার কি আবার ডিসকানেক্ট হয়ে গেল? হ্যাঁ, তৌফিক হোস্ট হয়ে গেছে। সেরা। ক্লাসরুমে ক্লাস নিলে ভালো হতো। এনে কেউ রেকর্ড আবার করতেছ অফ তো নাকি? স্যার আসছে। আবার অফ হয়ে গেছিলাম না? জি স্যার। জি স্যার। স্যার আচ্ছা, নেটওয়ার্ক এত খারাপ ভাবছে না, হয়তো ভালোই নেটওয়ার্ক ছিল আমার, কি জানি কাজের সময়। আবার ডিস্টার্ব করেছি, তাড়াতাড়ি শেষ করে দিই। আচ্ছা দেখো, আম, এই অবস্থায় আসলো, ডি ফাই ইকুয়াল টু টি ডিএক্স বাই জেজি। ঠিক আছে? জি স্যার। এটা মানে কি? ডি ফাই মানে হচ্ছে যে ছোট রোটেশনটা হলো সেটা বলছি, এটার ফর্মুলা হচ্ছে টি ডিএক্স হচ্ছে ছোট লেংথটা বাই জেজি। জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, জি হচ্ছে শিয়ার মডুলাস। ঠিক আছে এইটুকু পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে এখন
যদি আমরা লেংথটা যদি বাড়ায় দিই, লেংথটা যদি একটা, এটা তো ডিএক্স হচ্ছে ছোট লেংথ বলছি, এখন লেংথ বাড়ায় যদি একটা ধরো 10 ইঞ্চি করে দিলাম, এই ডিএক্স এর বদলে 10 ইঞ্চি হবে, তাই না? কাজে ডিএক্স আর কিছু না, মেম্বারটার লেংথ যত সেটা, বুঝতে পারছো? টর্শন হচ্ছে যে টর্ক অ্যাপ্লাই করেছে সেটা, যে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্রস সেকশনে, জি হলো শিয়ার মডুলাস, আর ডিএক্স হচ্ছে মেম্বারটার লেংথ। তাহলে কাজ করি, এটা উঠাই দিই, লেখা সব উঠাই দিয়ে ক্লাসটা নিয়ে আসি। যা পড়লাম সেটাই লেখা আছে এখানে, সি ডি ফাই গামা, তো ডি ফাই হচ্ছে টি বাই জে জি ইন্টু ডিএক্স, যেটা বের করলাম এখন। হুম, আচ্ছা, এখন এ আর বি যদি দুইটা পয়েন্ট বলি, ধরো এ তো একটা আছে, এখানে যদি বি একটা পয়েন্ট বলতাম, এদের মধ্যে লেংথ আর কিছুই না, টি বাই জে জি ইন্টু ডিএক্স, মানে কিছু না, ইন্টিগ্রেশন করে দিলে তবে ঠিক আছে এল। কি বলছি এখানে, ফাই বি বাই মাইনাস ফাই এ, হ্যাঁ, ডি ফাই কে ইন্টিগ্রেশন করলে কি হবে, ফাই হবে, তাই না? ইন্টিগ্রেশন যদি করে দিই, ডি ফাই উইল বিকাম ফাই, এবং এক প্রান্ত যদি বি হয় এক প্রান্ত যদি এ হয়, তাহলে আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসালে কি হবে, ফাইভ বি মাইনাস ফাইভ এ না? এটা তো ইন্টিগ্রেশনের বেসিক, তাই না? নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, কাজে ডান পাশটা কি হলো, টিএল বাই জেজি, টিএল, এলটা হচ্ছে কি এ আর বি এর মধ্যে যে দূরত্ব সেটা, যদি ডিএক্স না হয় তখন যদি এল হয়ে যায়, যেটা বললাম 10 ইঞ্চি হলে 10 ইঞ্চি, 5 ইঞ্চি হলে 5 ইঞ্চি, যেই লেগ সেটা। কাজে আমাদের ফাইভ বি মাইনাস ফাইভ হবে আর কিছু না, এর মধ্যে যে টর্ক যেটা আসছে টর্শন টি, এল হচ্ছে এদের লেংথটা, যে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, জি হচ্ছে শিয়ার মডুলাস, সবই জানা জানা জিনিস, জানা জিনিস মানে জানতে হবে আর কি, এখানে এল তো জানাই থাকবে, জি জানা থাকতে হবে, জি জে জানা থাকতে হবে, টিটা যদি দেওয়া থাকে, টর্শনটা বের করে নিতে হবে কিভাবে, টর্ক ডায়াগ্রাম থেকে, তাই না? টর্ক ডায়াগ্রাম থেকে আমরা টি পেয়ে যাব, সেভাবেই আমরা বের করতে পারবো। এখন দেখি একটা এক্সাম্পল দেখি, তোমার দিয়ে দেবো, এটা তোমরা বাসায় করে আসবা, করে আসবে মানে করাই থাকবে আর কি। আচ্ছা, দেখো টর্ক ডায়াগ্রাম, এখানে দেখো সার্কুলার টর্শন মোমেন্ট আছে এবিসি দিতে, এই যে 10 কিউব ফিট, 5 কিউব ফিট, 10 কিউব ফিট, যেটা আমরা দেখাইছিলাম কিছুক্ষণ আগে সেটাই, এবং টর্ক ডায়াগ্রামটা কিছুক্ষণ আগে করেছি, 10, 5, 15, তাই না? ক্রস সেকশন হচ্ছে এটা, 4 ইঞ্চি আউটসাইড ডায়া, 3 ইঞ্চি ইনসাইড ডায়া, কাজে এটা একটা টিউব সেকশন হলো, বোঝা গেল? জি স্যার। কি করতে বলা আছে, ক্যালকুলেট দ্য টর্শন রোটেশন সেট এবিসি। আচ্ছা, কি করবো বলো, এখানে আমাদের ডি প্রান্তটা ফিক্সড, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, ফাই সি মাইনাস ফাই ডি করতে পারি, তো আমরা কিছুক্ষণ আগে বের করলাম টি এল বাই জি জি। জি জি। আচ্ছা, টি কত হবে এখানে বলো, 15। 15। 15, সি আর ডি এর মধ্যে যে টর্ক আছে সেটা, আচ্ছা 15 ফিট, এল কত ধরবো, 6 ফিট। 6 ফিট, ভেরি গুড। আচ্ছা, আহ, নিচে যে বের করতে হবে, যে বলো তো কেমনে বের করবো, যে এটা সার্কুলার সেকশনের, সার্কুলার তো না টিউবুলার সেকশন, 5/32, আউটসাইড হচ্ছে 4, কাজে 4 টু দি পাওয়ার 4 বলছি, তার থেকে মাইনাস করবো 3 টু দি পাওয়ার 4, বুঝছো? এই পুরোটা সলিড ধরে বের করবো প্রথমে, 5/32, 4 টু দি পাওয়ার 4, তারপরে ভিতরে সাদা অংশটা বাদ দিয়ে দিল। এটা কিন্তু অনেকেই ভুল করে, অনেকেই 4 - 3 টু দি পাওয়ার 4 করে, হ্যাঁ, আসলে 4 টু দি পাওয়ার 4 মাইনাস
10⁴। তো এখানে কত হলো? পোলার মোমেন্টে ফিরে আসছে বলো। হয়তো 17.18। 17.18। এককটা কি? Inch⁴, স্যার এটা। E⁴। থ্যাংক ইউ। জি এর ভ্যালু দেওয়া আছে 12,000 KSI, মানে এটা স্টিল বোঝাচ্ছি আসলে। মোটামুটি স্টিলের পোলার মোমেন্ট, সরি, শিয়ার মডুলাসটা এরকম হয় 12,000 KSI। আচ্ছা, এখন দেখো নিচে ইঞ্চে আছে, এবার সবই ইঞ্চে আছে, হ্যাঁ, কাজে উপরে কিপ ফিটটাকে ইঞ্চ মানে নেই, 12 দিয়ে গুণ করে দিই, আর ফিটটাকেও 12 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, নিচে 17.18 আর জি হলো 12,000। ফাইসি মাইনাস ফাইডি কেন করলাম? বিকজ ফাইডি হচ্ছে জানা আছে 0, ফিক্স সাপোর্ট। ঠিক আছে, এ বি সি কিছু কিন্তু আমাদের এখন জানা নাই, কিন্তু ফাই ডিটা জানা আছে বিকজ ফি, সরি, বিকজ ডি ইজ ফিক্সড। ফাই ডি 0 করে দিলাম, বুঝা গেল? জি স্যার। তাহলে ফাই সি কত হলো বলো? স্যার জিরো 5.23। 0.062। 0.062 না? জি স্যার। 0.062। এটা এককটা কি বলতো? রেডিয়ান। রেডিয়ান। ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে রেডিয়ান। ডিগ্রিতে যদি নিতে চাও এটাকে 180 দিয়ে গুণ করে পাই দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা খুলে দিই তাহলেই ভালো হবে। এই করেছি 17.1, যেটা করলা, এই 0.062 যেটা বের করেছে, এটা বের করা হয়েছে। ঠিক আছে, যে 12 দিয়ে গুণ, 12 দিয়ে গুণ আছে, এটা ভাগ, এটা ফাইভ সি বের করলাম। মাইনাস সাইন আসছে এখানে, মাইনাস সাইন বলতে আমরা সাইন যেটা ধরেছি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সেটার ইয়ে আসছে, এটা আসলে ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। এই ডিগ্রিতে নিয়েছি 3.6। তারপর ফাইভ সি থেকে ফাইভ বি বের করেছি, ফাইভ সি মাইনাস ফাইভ বের করেছি, টিএল বাই জে জি তো করলাম। আবার এর লেন্থ হচ্ছে বিসি, সেখানে টর্ক কত ধরবো? 5, এই টর্কটা, এবং লেন্থ কত ধরবো? 5 ফিট। এটা ধরে আসছে 0.07175, সেখান থেকে 5ই চলে আসলো 4.6 ডিগ্রি। ওকে, তারপরে দেখো 5 এ বের করার চেষ্টা করছি, 5 মাইনাস 5 করে, তখন টর্ক কোনটা ধরবো? 10, 10। এটা, এবং লেন্থ ধরেছি 4, এটা ধরে 5 মাইনাস 5 বের করা হলো, পরে সেখান থেকে 5 বের আসলো 6.21 ডিগ্রি। হ্যাঁ, সবগুলো বের হলো আস্তে আস্তে। ঠিক আছে, কাজেই প্রতিটা পয়েন্টে এ তে কত ডিগ্রি? 6.2, বিতে হলো 4.6 ডিগ্রি, সিতে হলো 3.6 ডিগ্রি, আর ডিতে 0। সব প্রত্যেকটা পয়েন্টের অ্যাঙ্গেল বের হয়ে গেল, কত রোটেট করেছে। এখানে পরে একটা অঙ্ক ছোট করে দেওয়া হয়েছে, যে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ডায়ামিটার অফ সলিড সার্কুলার। যদি এটা সলিড সার্কুলার সেকশন হতো, তাহলে এটার ডায়ামিটার কত লাগলো? যদি আমরা বলি যে অ্যালাইবল রোটেশন, অ্যালাইবল রোটেশন বলতে আমরা এই যে এতে তো সবচেয়ে বেশি রোটেশন হবে, তো এটা যদি 1 ডিগ্রি হয় তাহলে আমার সলিডের ডায়ামিটার কত লাগবে? এই একই অঙ্ক একটু ঘুরাই দিচ্ছি, কাজেই এটা দেখে নিবা ক্লাস বাসায়। বুঝছো? দেখো কেমনে যে বের করা হয়েছে, কত ডায়ামিটার বের করা হয়েছে। এই যে এখানে সলিড ডায়ামিটার বের করা হচ্ছে 5.74 ইঞ্চ, যদি আমাদের 1 ডিগ্রির চেয়ে বেশি রোটেশন না করাই। আমরা 4 ইঞ্চি ডায়ামিটার এবং 3 ইঞ্চ হলো দিয়ে বের করেছিলাম, রোটেশন আসছে 6.21 ডিগ্রি। আমরা যদি এখন মনে করি 6.2 অনেক বেশি হয়ে গেছে, আমরা 1 ডিগ্রির চেয়ে বেশি করতে পারবো না, তখন আমাদের এরকম একটা সলিড সার্কুলার সেকশন দিতে হবে 5.74। এটা একই পদ্ধতিতে বের করা হয়েছে, খালি যেটা চেঞ্জ করা হয়েছে। কাজে এটা তোমরা করবা। ঠিক আছে, এই যে অঙ্ক যেটা করলাম এবং দিলাম, এটা তোমরা করবা বাসায়। নেক্সট ক্লাস আমাদের তো বিভিন্ন ইয়াতে, সোমবারে আছে এ আর বির সঙ্গে, আর মঙ্গলবারে আছে সি এর সঙ্গে। আশা করি ক্লাসগুলি ক্লাসরুমে হবে। তো আজকে মোটামুটি শেষ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার ফাই ডিতে 0 কেন? ফাই ডি 0 হচ্ছে এটা ফিক্সড। সাপোর্টে। ফিক্স মানে হচ্ছে যেখানে কোনো রোটেশন হয় না, রিফ্লেকশন হয় না। বুঝছো? জি স্যার। ফিক্স 0। ঠিক আছে।
তোমাদেরকে এটা পাঠিয়ে দিব, আমি একটু পরে ইনশাল্লাহ পাঠিয়ে দিব নোটটা। তোমরা এটা দেখে আহ, আর ভিডিও রেকর্ড হয়েছে কয়েক ধাপেই রেকর্ড হলো, দেখলাম 3 ধাপে, বিকজ আমার ইন্টারনেট নষ্ট হয়ে গেছে, 2বার করে ইন্টারাপশন হলো, সরি ফর দ্যাট। তো ঠিক আছে, সবই পাঠিয়ে দেবেন, রেকর্ডেড লেকচার এবং নোট। প্রশ্ন থাকলে করতে পারো, না হলে আজকের মতো এখানে শেষ করে দিই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।